সময়টা 22শে জুন। মধ্যপ্রাচ্যের আকাশে তখন বিভীষিকার কালো মেঘ। যুক্তরাষ্ট্রের অদম্য B-2 স্টেলথ বোমারু বিমান শিকারী বাজ পাখির মতো ধেয়ে আসছিল ইরানের দিকে। তাদের নিশানা ছিল ইরানের 3টি স্পর্শকাতর পরমাণু স্থাপনা, আর তাদের থলিতে ছিল সাক্ষাৎ মৃত্যু দানব বাংকার বাস্টার বোমা। ইস্পাতে মোড়ানো লোহার শিরস্ত্রাণ পরা এই দানব যখন গতি কমিয়ে ইরানের মাটি ভেদ করে ঢুকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো মহাকাব্যিক যুদ্ধের সূচনা হচ্ছে। ইরান সেদিন অসহায় ছিল। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই অদম্য শক্তির বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল। বিশ্ব দেখল আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব। কিন্তু এই গল্পের সবে তো শুরু। যখন সবাই ভাবছিল ইরানের পরমাণু স্বপ্ন হয়তো চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে, তখনই খেলার মোড় ঘুরিয়ে দিল এক রহস্যময় মিত্র, দূর প্রাচ্যের পরাশক্তি, জাগ্রত ড্রাগন চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদন বিশ্বজুড়ে ঝড় তুলল। চীনের সামরিক গবেষকরা, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তারা নাকি এই যুক্তরাষ্ট্রের ইস্পাতের দানবকে বধ করার এক গোপন কৌশল উন্মোচন করেছেন। বিশ্ব হতবাক। কিভাবে সম্ভব যে বোমা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে তুচ্ছ করে মাটির গভীরে ঢুকে যায়? তাকে থামানোর উপায় কি? চীনের বিজ্ঞানীরা মুচকি হাসতেন। তাদের গবেষণা বলল, শত্রুর দুর্বলতা তার শক্তিমত্তার মধ্যেই লুকিয়ে থাকে। বাংকার বাস্টার বোমার নাকের দিকটা শত শত টন ইস্পাতে মোড়ানো, একে ভেদ করা অসম্ভব। কিন্তু এই দানবের পাশগুলো, সেখানে নাকি মাত্র কয়েক সেন্টিমিটার পুরু পাতলা স্টিলের প্রলেপ। এই সেই দুর্বলতা। ঠিক এই পার্শ্বভাগেই আঘাত হানতে পারলেই নাকি এই অদম্য বোমাটিকে ভূপাতিত করা সম্ভব। গবেষণাটি করেছেন কুইজিং এর নেতৃত্বে একদল মেধাবী বিজ্ঞানী। তারা চীনের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান নরিংকোর নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কর্মরত। অবাক করা বিষয় হলো, তারা নিজেদের কোনো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেননি, বরং সুইজারল্যান্ডের তৈরি একটি বিমান বিধ্বংসী কামান দিয়ে পরীক্ষা চালিয়েছেন। এই কামান প্রতি 2 সেকেন্ডে 36টি শেল ছুটতে সক্ষম। তাদের গবেষণার ফলাফল ছিল চমকপ্রদ। 1200 মিটার দূরত্ব থেকে এই কামানের মাধ্যমে বাংকার বাস্টার বোমা 42% সম্ভাবনায় ধ্বংস করা সম্ভব। তাহলে কি ইরানের চিন্তা শেষ? বাংকার বাস্টার বোমার দিন ফুরলো? এখানেই আসে গল্পের আসল টুইস্ট। চীনের বিজ্ঞানীরা স্বীকার করেছেন, এই কৌশল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা সহজ নয়, কারণ যুদ্ধক্ষেত্রে দ্রুতগামী বোমার গতিপথ মুহূর্তে বদলে যেতে পারে। সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তু সঠিকভাবে নির্ধারণ করাটা এক বিশাল চ্যালেঞ্জ। চোখের পলকে দ্রুত গতিতে এই বোমাগুলোকে ট্র্যাক করে আঘাত হানার জন্য প্রয়োজন অত্যাধুনিক রাডার ও কম্পিউটার প্রযুক্তি। চীনের কাছে হয়তো তা আছে, কিন্তু বিশ্বের দুর্বল ও ছোট দেশগুলোর কাছে এই প্রযুক্তি নেই। ফলে তাদের পক্ষে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা প্রায় অসম্ভব। বিশ্লেষকরা বলছেন, চীনের এই গবেষণা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য প্রযুক্তিগত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে সহায়ক। কিন্তু এর সফল প্রয়োগ নির্ভর করবে যুদ্ধের সামগ্রিক কৌশল এবং বাস্তব পরিস্থিতির ওপর। ইরান হয়তো সামরিক স্বস্তি পেয়েছে, কিন্তু এই ইস্পাতের দানব আর কৌশলী ড্রাগনের লড়াইয়ে কে জিতবে তা সময়ই বলে দেবে। এক পক্ষ যখন অস্ত্র তৈরি করে, অন্য পক্ষ তখন তার দুর্বলতা খুঁজে বের করে। এ যেন এক অনন্ত যুদ্ধ, ক্ষমতার ভারসাম্য রক্ষার এক তীব্র প্রতিযোগিতা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছে এবং জানিয়েছে, যদি আমেরিকান জাহাজগুলোর সাথে ইসরায়েলি বন্দরের কোনো সম্পর্ক থাকে, তাহলে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। গাজায় ক্রমবর্ধমান দুর্ভিক্ষের কারণে যখন বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের অবস্থানে অনড়, তখন ইয়েমেনিদের এই নতুন হুমকি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আনসার আল্লাহ নামে পরিচিত হুথিরা সতর্ক করেছে, ইসরায়েলের সাথে যে কোনো ধরনের যোগাযোগ রাখলে আমেরিকান জাহাজগুলোকে তাদের হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। কর্মকর্তা মোহাম্মদ আল বুহেইতি রাশিয়ার সংবাদ সংস্থা RIA নভস্তিকে দেয়া এক বিবৃতিতে এই হুমকির কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব কোম্পানি ইসরায়েলের সাথে বাণিজ্য করছে, সেগুলোকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দেখবে। আল বুহেইতি দাবি করেন, তাদের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের প্রতিটি সমর্থন এবং গাজার উপর ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে একটি প্রতিবাদ। তিনি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা হিসেবে বর্ণনা করেন। আল বুহেইতি আরও বলেন, তাদের এই হুমকির আওতায় মার্কিন কোম্পানিগুলোও পড়বে, এমনকি যদি তাদের জাহাজগুলো সরাসরি ইসরায়েলের দিকে নাও যায়। গোষ্ঠীটি বলেছে, গণহত্যা বন্ধের জন্য লক্ষ্যবস্তুর এই সম্প্রসারণ অত্যন্ত জরুরি। গত 28 জুলাই একজন মুখপাত্র ঘোষণা করেন, ইসরায়েলের সাথে যুক্ত যে কোনো জাহাজ আক্রমণ করা হবে।
তিনি জানান, সর্বশক্তিমান স্রষ্টার উপর নির্ভর করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের সহায়ক সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং ইহুদি শত্রুর নৌ অবরোধের চতুর্থ ধাপ কার্যকর করতে শুরু করেছে। এই নতুন ধাপে ইসরায়েলি বন্দরের সাথে ব্যবসা করে এমন যে কোনো কোম্পানির সমস্ত জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে, সেই কোম্পানির জাতীয়তা যাই হোক না কেন। আল বুহিতি আরও দাবি করেছেন যে এই নতুন সতর্কতা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে না। তিনি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী এখনও সেই চুক্তিকে সম্মান করে চলেছে। অতীতে ইয়েমেনে মার্কিন হামলার জবাবে নিজেদের আত্মরক্ষার জন্য ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়েছিল। 1 বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনি সশস্ত্র বাহিনী এবং মার্কিন নৌবাহিনীর মধ্যে সংঘর্ষের পর গত মে মাসের শুরুর দিকে ওমানের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু এই নতুন হুমকির ফলে সেই চুক্তি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে চতুর্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে যদি তা হুথিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। রাজধানী সানায় এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে ইয়েমেনিরা আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতাকে দায়ী করছে। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে ইয়েমেনিরা আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতাকে দায়ী করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর উপর একাধিক হামলার দাবি করেছে, যার ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছে। এই হামলায় 3টি আইডিএফ সামরিক বাহনে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরকের আঘাতে আইডিএফ-এর সৈন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসছে। হামাস জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে তারা বিস্ফোরক ব্যবহার করে আইডিএফ সৈন্যদের উপর হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী খান ইউনিসের পূর্বে অবস্থিত আবাসন আল কাবিরা এলাকায় আইডিএফ সৈন্যদের উপর আক্রমণ করা হয়। হামাসের যোদ্ধারা গেরিলা অ্যাকশন বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে 2টি ইসরায়েলি সৈন্যবাহী বাহনকে লক্ষ্য করে হামলা চালায়। একই সাথে তৃতীয় একটি ট্রুপ ক্যারিয়ারে আল ইয়াসিন 105 শেল দিয়ে আক্রমণ করা হয়। হামাসের প্রকাশ করে একটি ভিডিওতে দেখা গেছে, গাজার সংঘাতপূর্ণ এলাকায় একটি বুলডোজার দিয়ে ক্ষতিগ্রস্ত একটি আইডিএফ বাহনকে মাটি চাপা দেওয়া হচ্ছে। আল কাসাম ব্রিগেড আরও দাবি করেছে, হামলার পর ইসরায়েলি সৈন্যদের উদ্ধারের জন্য একটি আইডিএফ হেলিকপ্টার পাঠানো হয়েছিল। হামাসের পক্ষ থেকে দাবি করা হয়, এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আহত হয়েছে। এর একদিন আগে আইডিএফ নিজেদের পক্ষ থেকে সর্বশেষ গাজা যুদ্ধে 2 সৈন্যের মৃত্যুর খবর নিশ্চিত করে। নিহত 2 সৈন্য হলেন ক্যাপ্টেন আমির সাদ এবং সার্জেন্ট ইনন নুরিল ভানা। যদিও হামাসের পক্ষ থেকে আরও বেশি হতাহতের দাবি করা হয়েছে, তবে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ এই ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা কত তা এখনও পরিষ্কার নয়। জুলাই মাসের মধ্যে গাজা যুদ্ধে মোট 18 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এটি গাজায় চলমান সংঘাতের তীব্রতা এবং 2 পক্ষের মধ্যকার মুখোমুখি লড়াইয়ের চিত্র তুলে ধরে। এই ধরনের হামলা ও হতাহতের ঘটনা প্রমাণ করে যে গাজা উপত্যকায় এখনও সংঘাত থেমে নেই এবং তা আরও জটিল রূপ নিচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় কেউ অনাহারী নেই। তার দাবি, গাজায় অনাহারে রাখার কোনো নীতি আমাদের নেই এবং গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না। তবে গাজায় কেউ অনাহারে না থাকার নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত হতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 28 এপ্রিল একটি ফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে সিরিয়া ও ইরান ইসরায়েল উত্তেজনার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ নিয়েই মূলত 2 নেতা কথা বলেন। পুতিন জোর দিয়ে বলেন, সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি। রাশিয়া এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পুতিন। তিনি বলেন, ইরানি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
আমেরিকার সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ইন্টারসেপ্টরের মজুদ কমে যাওয়ায় পেন্টাগন থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সবাই উদ্বিগ্ন। আর এর মূলে রয়েছে গত মাসে ইরানের সঙ্গে ইসরায়েলের 12 দিনের যুদ্ধ। CNN এর প্রতিবেদন অনুযায়ী জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের 12 দিনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার উচ্চমানের থার্ড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রায় 1/4 হারিয়েছে। ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আমেরিকা 100টিরও বেশি, এমনকি সম্ভবত 150টিরও বেশি থার্ড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে। এটি আমেরিকার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার এক উল্লেখযোগ্য অংশ। মোট 7টি থার্ড সিস্টেমের মধ্যে 2টি ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল। এই দ্রুত ইন্টারসেপ্টর ব্যয় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট করে দিয়েছে। এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকান জনসাধারণের সমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ধীর উৎপাদন, বাড়ছে ঝুঁকি। সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা CNN-কে জানিয়েছে, ইন্টারসেপ্টরের এই দ্রুত হ্রাস বিশ্ব জুড়ে আমেরিকার সামরিক প্রস্তুতি এবং এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাগুলিকে দ্রুত পূরণ করার ক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। প্রতিরক্ষা বিভাগের 2026 সালের বাজেট অনুমান অনুযায়ী গত বছর মাত্র 11টি নতুন থার্ড ইন্টারসেপ্টর তৈরি হয়েছে এবং চলতি অর্থবছরে মাত্র 12টি অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলি উইলসন অবশ্য দাবি করেছেন যে আমেরিকান বাহিনী সর্বদা বিশ্বব্যাপী অপারেশনাল প্রস্তুতি বজায় রেখেছে। তিনি অপারেশন মিডনাইট হ্যামারের সাফল্যের কথা উল্লেখ করেছেন। তবে একটি প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন হামলা কর্মসূচির মূল উপাদানগুলি নির্মূল করতে ব্যর্থ হয়েছে। থার্ড একটি মোবাইল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে শেষ মুহূর্তে বাধা দিতে পারে। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $12.7 মিলিয়ন। পেন্টাগন 2026 সালে 37টি থার্ড ইন্টারসেপ্টর কেনার পরিকল্পনা করেছে, যার আংশিক তহবিল আসবে সাম্প্রতিক সম্পূরক ব্যয় প্যাকেজ থেকে। তবে বিশেষজ্ঞরা বলছেন এই গতিতে উৎপাদন বাড়ানো সম্ভব নয়, আর এই ঘাটতি ভবিষ্যতে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য একটি ইহুদি ইনস্টিটিউট জিনসা এর বিশ্লেষণ অনুযায়ী মার্কিন থার্ড এবং ইসরায়েলি অ্যারো সিস্টেম ইরানের 574টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 201টি আটকাতে পেরেছে। এর প্রায় অর্ধেকই থার্ড দ্বারা ধ্বংস হয়েছে। এটি জনবহুল এলাকায় আঘাত হানার সময় ইসরায়েলের অ্যারো মজুদের সীমাবদ্ধতা প্রকাশ করে। জিনসা এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধের অগ্রগতির সাথে সাথে ক্ষেপণাস্ত্র আটকের কার্যকারিতা কমে গেছে। প্রথম সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের হার ছিল 8%, যা দ্বিতীয় সপ্তাহে 16% এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে যুদ্ধের শেষ দিনে 25% পর্যন্ত পৌঁছেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন থার্ড সিস্টেম স্থাপনই ইসরায়েলের সীমিত ইন্টারসেপ্টর রিজার্ভের ইঙ্গিত দেয়। অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন মার্কিন সেনা কর্মকর্তা এবং সাবেক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা CNN-কে জানিয়েছেন যে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর মজুদ নিয়ে উদ্বেগ ছিল। বিশেষ করে চীনের বিরুদ্ধে প্রতিরোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ উন্নত ইন্টারসেপ্টরের মাত্রা অত্যন্ত কম ছিল। একজন কর্মকর্তা বলেছেন, যখন তিনি জানতে পেরেছিলেন যে থার্ড মজুদ কতটা সীমিত, তখন তিনি অবাক হয়েছিলেন এবং মনে করেন ওয়াশিংটনের আরও ইন্টারসেপ্টর প্রয়োজন এবং সেগুলো দ্রুত তৈরি করা দরকার। আমেরিকা ইরানের ওপর আবারও আক্রমণ শুরু করেছে। ট্রাম্পের ভাড়াটে সৈন্যরা আদালতে হামলা চালিয়ে ইরানিদের হত্যা করেছে। ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে আমেরিকার বিরুদ্ধে এক বিস্ময়কর অভিযোগ আনা হয়েছে। ইরানের বিচার বিভাগীয় প্রধান জাহেদানে আদালত ভবনে একটি মারাত্মক হামলাকে সন্ত্রাসবাদ বলে নিন্দা করেছেন। গোলাম হোসেইন মোহসেনি রক্তাক্ত হামলার জন্য জাইশ আল আদল গোষ্ঠীকে দায়ী করেছেন। তবে তিনি প্রক্সি উপাদান ব্যবহার করে এই হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি আমেরিকাকে ইহুদিবাদী অপরাধ এবং বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রধান সমর্থক বলে অভিহিত করেছেন। এই ঘটনা আবারও ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ইরান বারবার আমেরিকার বিরুদ্ধে আঞ্চলিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগ করেছে, যে অভিযোগটি ইসরায়েল অস্বীকার করেছে।
আদালত ভবনের হামলায় আমেরিকার কথিত ভূমিকা সম্পর্কে ইরানের বিচার বিভাগীয় প্রধান বলেছেন, কোনো সন্দেহ নেই যে এই ধরনের অপরাধ এবং সন্ত্রাসী ঘটনার মূল কারণ এবং উৎপত্তি অহংকারী শক্তি, যেখানে অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রভাগে রয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা গাজায় ইহুদিবাদীদের অকথ্য অপরাধের প্রধান পৃষ্ঠপোষক এবং বিশ্বব্যাপী অসংখ্য অপরাধের মূল পরিকল্পনাকারী। 26 জুলাই ইরানের সিস্তান এবং বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে একটি সন্ত্রাসী হামলা ঘটে। ইরানের রাষ্ট্র পরিচালিত IRNA সংবাদ সংস্থার মতে 5 জন বেসামরিক নাগরিক সহ কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। প্রেস টিভির প্রতিবেদন অনুসারে এই হামলায় 2 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। দক্ষিণ পূর্ব ইরানের বিচার বিভাগীয় ভবনে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি চালিয়েছে। ইরানি মিডিয়া জানিয়েছে যে এই ঘটনার সময় 3 জন হামলাকারীও নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফুটেজে পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ দেখা গেছে। এরপরে সন্ত্রাসীরা ভবনে গ্রেনেড ছুড়ে মারে। এ হামলার দায় স্বীকার করেছে জৈশ আল আদল সন্ত্রাসী গোষ্ঠী। এদিকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুত ধ্বংস করে দেব। পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। ট্রাম্প বলেন, তাদের এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি। তারা আবার শুরু করতে পারে। যদি তারা তা করে তাহলে আমরা এটিকে তত দ্রুত ধ্বংস করে দেব, এত দ্রুত যে আপনি আঙুল তুলতে পারবেন না। ট্রাম্পের বিবৃতির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, ইরান কখনো হুমকি এবং ভয় দেখানোর ভাষায় সাড়া দেবে না। তিনি জানিয়েছেন, ইরানে যদি আবার আক্রমণ করা হয় তবে আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না। গাজায় যুদ্ধ না থামালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন যে যদি গাজায় যুদ্ধ না থামে তাহলে আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। 29 জুলাই নিজের মন্ত্রী পরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার যদি গাজার ভয়াবহ পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয় এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করে, যার মধ্যে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতি অঙ্গীকার অন্তর্ভুক্ত, তাহলে এই স্বীকৃতি কার্যকর হবে। তিনি আরও উল্লেখ করেন যে যুক্তরাজ্যের মূল লক্ষ্য হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্রের সহাবস্থান নিশ্চিত করা। এর আগে বিশ্বের প্রায় 139টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও জাতিসংঘের সভায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কঠিন শর্ত সৌদি আরবের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে কঠিন শর্ত দিয়ে আসছে সৌদি আরব। আবারও সেই শর্তের পুনর্ব্যক্ত করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। তিনি বলেছেন, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠাই টেকসই শান্তির একমাত্র পথ। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ কেবল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। প্যারিসের সঙ্গে রিয়াদের সহযোগিতায় দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচারণায় জাতিসংঘের সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলে, এটি একই অবস্থান যা 1 বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ করেছিলেন। ওদিকে ওপেন সোর্স তথ্য এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, 17 বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সম্ভবত ব্রিটেনে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। এটি রাশিয়ার জন্য একটি সম্ভাব্য সতর্কবার্তা। প্রতিবেদনে বলা হয়েছে, 16 জুলাই একটি মার্কিন সামরিক পরিবহন বিমান নিউ মেক্সিকোর কিটল্যান্ড বিমান ঘাঁটি থেকে সক্রিয় ট্রান্সপন্ডার নিয়ে পূর্ব ইংল্যান্ডের RAF লেকেনহিথে উড়ে যায়। বেশ কয়েকজন প্রতিরক্ষা বিশ্লেষকের মতে বিমানটিতে B6112 থার্মোনিউক্লিয়ার বোমা বহন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এটি 2008 সালের পর যুক্তরাজ্যে প্রথম মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘটনা। গত বছর ন্যাটোর প্রাক্তন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছিলেন, রাশিয়া ও চীনকে ঠেকাতে সামরিক জোটটি আরও পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা বিবেচনা করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্যকে আরেকটি উত্তেজনা বৃদ্ধি বলে বর্ণনা করেন। যুক্তরাজ্য থেকে তুরস্ক সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক। এর নাম গাজাপ। ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় এটি উন্মোচন করা হয়।
2000 পাউন্ড বা প্রায় 970 কেজি ওজনের বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন R&D কেন্দ্র। এক সরকারি কর্মকর্তা জানান, বোমাটি প্রতি মিটারে 10.16টি বিস্ফোরণ ঘটাতে পারে, যেখানে সাধারণত 3 মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি F-16 যুদ্ধ বিমান থেকে ফেলা হয়।